নমস্কার, ট্রাইব টিভিতে আপনাদেরকে স্বাগত। আজকের মিড ডে প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি অর্পিতা। প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো, আবারও সিবিআই তৎপরতা। বোলপুরে সুরিপাড়ার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি ব্যানার্জির বাড়িতে গেলেন সিবিআই আধিকারিকেরা। এলাকায় বিশ্বজ্যোতি ব্যানার্জি অনুব্রত ছায়ার সঙ্গী হিসেবে পরিচিত। তৃণমূল নেতার বিভিন্ন কাজে দেখাশোনার দায়িত্বে ছিলেন এই কাউন্সিলর। তাকে অনুব্রতর বাড়িতেও অনেক সময়ই দেখা যেত। এবারে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিশ্বজ্যোতি। অন্যদিকে কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল কর্মী সুদীপ রায়ের বাড়িতেও হানা দেয় সিবিআই। এদিন সিবিআই এর 4 প্রতিনিধির সঙ্গে বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেয় সকালবেলাতেই, যদিও তার পরিচয় এখনো সঠিকভাবে পাওয়া যায়নি। সূত্রের খবর, তিনি বোলপুর পুরসভার কর্মী। এখানেই শেষ নয়, অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মনীষ কোঠারির বাড়িতেও সিবিআই আধিকারিকেরা গিয়েছেন বলেই খবর। সূত্রের খবর, তৃণমূল নেতার ঘনিষ্ঠ আরো বেশ কয়েকটি বাড়িতেও গেছেন তদন্তকারীরা। তদন্তকারীদের অনুমান, বোলপুরের অনুব্রত ঘনিষ্ঠ এই নেতাদের জেরা করা হলেই প্রকাশ্যে আসবে বহু অজানা তথ্য, যা তদন্তে সহযোগিতা করবে। প্রসঙ্গত, এর আগে অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে সিবিআই। ট্রেনের কনফার্ম টিকিট বাতিলেও করের কোপ। দূরপাল্লার ট্রেনের শীততাপ নিয়ন্ত্রিত কামরায় কনফার্ম টিকিট বাতিলের ক্ষেত্র এবার যাত্রীদের গুনতে হবে অতিরিক্ত 5% জিএসটি। মূল্যবৃদ্ধির বাজারে ফের মধ্যবিত্তের পকেটে চাপ বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। দূরপাল্লার ট্রেনের এসি কোচের টিকিট কাটতে গেলে 5% জিএসটি আগেই দিতে হতো। এবার এসি কামরার কনফার্ম টিকিট বাতিল করলে কনসোলেশন চার্জের পাশাপাশি যাত্রীদের গুনতে হবে অতিরিক্ত 5% জিএসটি। অর্থাৎ উভয় ক্ষেত্রেই যাত্রীদের ওপর আর্থিক বোঝা বাড়ছে। আগস্ট মাসে 2 দফায় এই সংক্রান্ত সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তবে স্লিপার বা অন্য ক্লাসের ক্ষেত্রে এই ব্যবস্থা এখনো কার্যকর না হলেও কেন্দ্রীয় সরকার এই করের বোঝা চাপানোয় যথেষ্ট ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা। বোঝা বাড়লো, এখন গভর্নমেন্টের রুলস, আমাদের তো কিছু করার নেই। গভর্নমেন্টের যা রুলস, ঠিক নয়, এটা ঠিক নয়। মানে ক্যান্সেল করে দিচ্ছে যখন, তখন তো সে সার্ভিসটা নিচ্ছে না। যখন সার্ভিস নিচ্ছে তখন দিচ্ছে, ঠিক আছে। যখন ক্যান্সেল করছে তো সার্ভিস নিচ্ছে না, তখন আর নেওয়ার কোনো মানে হয় না। 5% जीएसटी ले रही सेंट्रल गवर्नमेंट, तो वो ख़राब नहीं है, लेकिन उस तरह से सर्विसेज होनी चाहिए यहाँ पर। वो सर्विसेज यहाँ पर नहीं मिल पाएंगी, तो फिर तो जीएसटी लेना बेकार है कि कैंसिलेशन पर। भाई हमको पैसा देने से कोई प्रॉब्लम नहीं है, आप सिक्योरिटीज़ को दीजिए। सिक्योरिटी आप देखिए, ट्रेन में जो बेसिक एमिनिटीज़ है वो सही होना चाहिए। और ठीक है, ये सारी चीज़ें क्यों, तो आप इसके ऊपर कर सकते हैं। अगर जीएसटी ले रहा है, पैसा रेलवे हमसे अगर एक्स्ट्रा ले रहा है, तो हमको वो सर्विसेज अच्छी बस। अब ये रेस्टोरेंट बना है, काफ़ी महंगा है, इसमें खाना मिल रहा है, लेकिन अच्छे इस पर वो दिया जा रहा है। और अभी देखिए जनहार छोटे छोटे रेस्टोरेंट्स यहाँ पर चलाते हैं, उसमें क्या है, खाने की क्वालिटी अच्छी नहीं होती, लेकिन सरकार बोलती है हम आपको 40 रुपये का खाना दे देंगे, लेकिन आप खाना खाने जाइए तो खाना आपको सही नहीं मिलता। तो हम इस पर हैं कि सरकार हमसे पैसे ले, लेकिन उसके एवज में हमको सर्विसेज अच्छी दे। হ্যাঁ, রেট বাড়লে তো আমাদের তো অসুবিধাই হবে, অবশ্যই অসুবিধা হবে, কিন্তু কিছু করার নেই। আমাদের রোজ যাতায়াতের জন্য ট্রেন নেওয়াটা খুব প্রয়োজন আছে। তো আমাদের এটার জন্য খুবই অসুবিধা সাধারণ মানুষের জন্যে। তো এটা যদি রেল কর্তৃপক্ষ থেকে দেখে একটু ভালো হয়, তবে কিছু করার নেই। বাড়ালেও আমাদেরকে যেতে হবে, কারণ আমাদের গন্তব্যস্থলটাও ইম্পর্টেন্ট, কাজটাও ইম্পর্টেন্ট। আমাদের এখানকার ওয়েস্ট বেঙ্গলে এমনিতেই তো কাজের খুবই ক্রাইসিস কাজের উপর। এবার তার মধ্যে করোনার সিচুয়েশানে অনেকের কাজও গেছে, চাকরিও গেছে অনেকের। এবার যারা করছে, এবার যে স্যালারি পাচ্ছে সেই স্যালারি নিয়ে সংসার এবং নিজেকে নিয়ে চলতে হচ্ছে, তার উপরে যদি সব কিছু রেট বাড়ে সেটা তো অসুবিধা হবে। সেটা যদি সরকার যদি একটু দেখে আমাদের জন্য, ভাবনা চিন্তা করে সাধারণ মানুষের জন্য, তাহলে খুবই উপকৃত হবে সাধারণ মানুষ, ভালো হবে, বেটার হবে। হ্যাঁ, বাড়তি বোঝা তো নিশ্চয়ই চাপছে, বাড়তি সাধারণের উপর বাড়তি চাপছে, নিশ্চয়ই চাপছে। এটা সরকারকে এটাই দেখতে হবে যে জিএসটিসি যে বাড়তি চাপটা লাঘব করার জন্য সরকার যেন মানে একটু সাধারণের দিকে নজর দেয়। দূরপাল্লার ট্রেনের এসি টিকিট, কনফার্ম টিকিট ক্যান্সেলেশনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে 5% এক্সট্রা করের জিএসটির চাপিয়েছে, তার নিয়ে আমরা কথা বলেছিলাম সাধারণ মানুষের সঙ্গে। তাদের অনেকেরই বক্তব্য, তাদের সঙ্গে কথা বলে যেটা উঠে আসছে, বাড়তি করের বোঝা চাপাতে পকেটে টান পড়বে। এটা সরকারের একটা জনবিরোধী নীতি বলেই বলছেন। তবে মিশ্র প্রতিক্রিয়াও পাওয়া গেছে। অনেকেই বলছেন যে বাড়তি কর, যে এক্সট্রা জিএসটি ক্যান্সেলেশনের ক্ষেত্রে যে এক্সট্রা 5% জিএসটি নেওয়া হচ্ছে, তার ক্ষেত্রে যেমন টাকা নিচ্ছে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের থেকে, তাহলে পরিষেবাকেও আরও উন্নত করা উচিত বলেই মনে করছে সাধারণ মানুষ। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি, হাওড়া।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির আহ্বানে 9 দফা দাবির সমর্থনে ডেপুটেশন ও অবস্থান কর্মসূচি। মহকুমা শাসক ও জেলা শাসকের নিকট ডেপুটেশন ও অবস্থান কর্মসূচি পালন করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির বাঁকুড়া জেলা কমিটির সদস্যরা। মূলত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, পেনশন প্রাপ্যদের বকেয়া 31% মহার্ঘ রিলিফ সহ আরও বেশ কিছু দাবি নিয়ে এদিন অবস্থান বিক্ষোভে নামেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতি। আমাদের রাজ্য সরকারি পেনশনার মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতি বাঁকুড়া জেলা কমিটি আমাদের নির্দিষ্ট 9 দফা দাবিকে কেন্দ্র করে আজকের এই কর্মসূচি আমরা আহ্বান করেছিলাম এবং সমগ্র জেলা থেকে আমাদের এই প্রায় 60 ঊর্ধ্বে মানুষ, প্রায় 80 বছর 82 বছর বয়সের মানুষ, প্রায় 4 শতাধিক মানুষ আজকের এই আমাদের ডেপুটেশনের কর্মসূচিতে এসেছিলেন। নির্দিষ্ট 9 দফা দাবিতে আমাদের এই ডেপুটেশনের কর্মসূচি। আজকে আমরা ডিএমের কাছে আমরা ডেপুটেশন দিলাম, 4 ঘন্টার এখানে গণ অবস্থান করেছি, বিভিন্ন দাবি প্রস্তাব পেশ সহ বিভিন্ন আলোচনা, তার উপর দাবি প্রস্তাব গ্রহণ ইত্যাদি কাজগুলো করেছি। নদিয়ার নবদ্বীপ সহ তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয় মঙ্গলবার। রাজনৈতিক স্বার্থে বারংবার বিজেপি ইডি সিবিআইকে ব্যবহার করছে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি সহ কেন্দ্রের বিজেপি সরকারের একাধিক জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে এদিন মঙ্গলবার বিকেলে নবদ্বীপ ধাম স্টেশনের নিচে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপ সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সাহা, ছিলেন স্থানীয় বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামা প্রসাদ পাল সহ অন্যান্যরা। বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে বাংলাকে তারা দখল করতে চাইছে। 21শে জুলাইয়ের পরেও আমরা দেখলাম সেই সমাবেশকে দেখে ভয় দেখে পেয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বতে সিবিআই ইডিকে দিয়ে কাউকে গ্রেপ্তার করা হলো, কাউকে হেনস্থা করা হচ্ছে। আবার গতকালকেরও সমাবেশ দেখে আমরা আশঙ্কা করেছিলাম, আজকে সেটা বাস্তব দেখলাম, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আবার ইডি সমন দিয়েছে। তাই কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং যেভাবে কেন্দ্রীয় নীতির ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকের এই সভা। আগামী 3রা এবং 4 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে পানিহাটিতে। বস্তিবাসীদের প্রথম কনভেনশন 2012 সালে 9 ডিসেম্বর কলকাতার বেলেঘাটার সুকান্ত মঞ্চে অনুষ্ঠিত হয়েছিল। নাম ছিল পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি। তাদের দাবি ছিল সরকারি জমিতে 20 বছরের বেশি সময় ধরে বসবাস করছেন এমন অধিকারীদের 1 টাকায় 99 বছরের লিজ দেওয়া। 2012 সালে রাজ্যের বিভিন্ন জেলার মধ্যে নদিয়া জেলার বস্তিবাসীদের জন্য প্রথম সংগঠন গড়ে তোলা হয়। সকলের জন্য গৃহের দাবিতে 2013 সালে ডেপুটেশনও দেওয়া হয় শান্তিপুর পৌরসভায়। 2017 সালে শান্তিপুর পৌরসভায় উপস্থিত সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক সুখরঞ্জন দে। জেলা কৃষ্ণনগর, পলাশী, বেথুয়া, দেবগ্রাম, শান্তিপুর এই ধরনের বিশেষ বেশ কিছু জায়গায় সংগঠন শক্তিশালী থাকলেও বেশ কিছু জায়গায় নতুন করে সংগঠনের শ্রীবৃদ্ধি ঘটানো হচ্ছে। আজকে গোটা রাজ্য জুড়ে সরকারি জমিতে যারা দীর্ঘদিন ধরে বসবাস করছে তাদের কেন্দ্র এবং রাজ্য সরকার দুই সরকারই হলো উচ্ছেদ করবার জন্য আগ্রাসী হয়ে তারা নোটিশ দিচ্ছে। ওই জমি তারা বেসরকারি মালিকদের হাতে, প্রমোটারদের হাতে বিক্রি করার জন্য তারা এই কাজ করছে। এই কারণে সরকারি যে জমির নীতি, সে নীতিরও তারা পরিবর্তন করছে। এটা সাংগঠনিক কনভেনশন হলো 3-4 সেপ্টেম্বর রাজ্য সম্মেলন হবে বস্তিবাসীদের। গোটা রাজ্যের প্রতিনিধিরা সেখানে আলোচনা করবেন, তাদের রুটি রুজি, জীবিকা, বাসস্থান, তার যে নিরাপত্তা, এই দাবি নিয়ে তারা সোচ্চার হবে, অধিকার আদায়ের লড়াইতে সামিল হবে। তারই হলো জন্য না এই সংগঠনটা তো বস্তিবাসীদের সংগঠন, নতুন সংগঠন নয়। এটার একটা অতীত ঐতিহ্য আছে, লড়াইয়ের গরিমা আছে। বিশেষ করে কলকাতাতে দীর্ঘদিন ধরে বস্তি আন্দোলন, কলকাতা এলাকার বামপন্থী আন্দোলন, বস্তিবাসীদের নিয়ে অনেক বড় বড় আন্দোলন হয়েছে। বস্তিবাসীদের তাদের জমির সমস্যা, তাদের জলের সমস্যা, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে লড়াই, এই সংগঠনটাকে এখন কলকাতার বস্তি আন্দোলন, তার যে অতীত গরিমা, সে লড়াই, তার দাবি, সেগুলোকে সবটাকে নিয়ে রাজ্যভিত্তিক এই সংগঠন অনেক আগেই তৈরি হয়েছে। আমাদের জেলাতেও
এই সংগঠন তৈরি হয়েছে। আজকে সাংগঠনিক কনভেনশনের মধ্যে দিয়ে আরেকটু অভিমুখ গতি বাড়লো। সামনে ওদের রাজ্য সম্মেলন আছে, সেখানে ওরা সম্মেলন মিলিত হবে, নতুন কোনো সংগঠন। ঘরের কাজে সাহায্যকারী পরিচারিকাকে অমানবিক অত্যাচারের বিরুদ্ধে এবার গ্রেফতার বিজেপি নেত্রী। ঝাড়খণ্ডের বিজেপি নেত্রী সীমা পাত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সরগরম হয়ে ওঠে গোটা দেশ। বিষয়টি প্রকাশ্যে আসার পরই তাকে সাসপেন্ড করে বিজেপি। সীমার বিরুদ্ধে রাঁচির আরগোড়া পুলিশ স্টেশনে দায়ের হয় অভিযোগ। এরই ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গৃহকর্মে সাহায্যকারী মহিলার ওপর চরম নিগ্রহের অভিযোগে ওঠে বিজেপি নেত্রী সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির সদস্যা সীমা পাত্রের বিরুদ্ধে। তার স্বামী মহেশ্বর পাত্র অবসরপ্রাপ্ত আইপিএস। ওই গৃহকর্মে সাহায্যকারী মহিলার একটি ভিডিও ভাইরাল হতেই গোটা দেশ জুড়ে নিন্দার ঝড় বয়ে গেছে। একে টলমলে সরকার, তার উপরে একের পর এক বিতর্কে জড়াচ্ছেন হেমন্ত সোরেন। গত সপ্তাহ থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর গদি নিয়ে শুরু হয়েছে টানাটানি। দলে ভাঙন রুখতে তড়িঘড়ি বিধায়কদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে রিসর্টে, কিন্তু সেখানেও বিতর্ক পিছু ছাড়েনি। বিধায়কদের নিয়ে যাওয়ার জন্য যে গাড়ির ব্যবস্থা করা হয়েছিল তার ভেতরেই মদের বোতলের দেখা মিলতেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক। সরকারি গাড়িতে মদের বোতল রেখে দেওয়ার ছবি প্রকাশ্যে আসতেই ঝাড়খণ্ডের পাশাপাশি ছত্তিশগড় সরকার ও মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সমালোচনা শুরু করেছে বিজেপি। এখন সময় ছোট্ট একটা বিরতির। ফিরছে বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।